ভূতপূর্ব হলো একটি বাংলা হরর অ্যান্থোলজি থ্রিলার মুভি। এই মুভিটির বিশেষত একটি রাতের তিনটি গল্প, তিনজন কথক আর এক অভিন্ন রহস্যের কাহিনী। 60-এর দশকের শেষ ভাগে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় বিভূতিভূষণের বাড়িতে হাজির হয় দুই অচেনা ব্যক্তি, নীলকণ্ঠ ও শশীধর। তিনজনের আড্ডা বেশ জমে ওঠে, আর সেই আড্ডার মধ্যে খুলে যায় তিনটি ভিন্ন কাহিনীর পাতা। প্রথম গল্প মণিহারা, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা থেকে অনুপ্রাণিত, যেখানে বনেদি ব্যবসায়ী ফণীভূষণ সাহা ও তার স্ত্রীর গয়নার প্রতি লোভের মধ্যে দিয়ে উঠে আসে এক মর্মান্তিক পরিণতি। দ্বিতীয় গল্প তারানাথ তান্ত্রিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, যেখানে এক তান্ত্রিকের অলৌকিক অভিজ্ঞতা, গৃহত্যাগ ও মাতু পাগলির দীক্ষালাভের রহস্যময় অধ্যায় উঠে আসে। তৃতীয় গল্প শিকার, মনোজ সেনের লেখা থেকে সংগৃহীত, যেখানে ইন্দো-চীন যুদ্ধের সময় অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ করে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দু, যার গন্তব্য হয়ে ওঠে এক ভৌতিক রহস্য। প্রতিটি গল্প প্রথমে আলাদা মনে হলেও শেষ পর্বে তাদের মধ্যে সূক্ষ্ম এক সংযোগ প্রকাশ পায়। ভূতপূর্ব শুধুমাত্র একটি হরর মুভি নয়, এটি সময়, স্মৃতি ও অতৃপ্ত আত্মার সম্মেলনে গড়ে ওঠা এক রহস্যময় অভিজ্ঞতা। এটি সময়ের চোরাবালিতে হারিয়ে যাওয়া এক অন্ধকার অধ্যায়ের হাতছানি। অতীতে যা ঘটেছিল তা কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি সেই ছায়াগুলো আজও আমাদের পিছু ছাড়েনি? সিনেমার শেষ 10 মিনিট যা পুরো গল্পটিকে উলটপালট করে দিতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে নেবার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম সিনেই আমরা দেখি বর্ষামুখর একটি সন্ধ্যা, থেকে থেকে সমানে বিদ্যুতের ঝলকানি। ঠিক সেই সময় ভূতনাথ লেনে বিভূতিভূষণ চক্রবর্তীর বাড়িতে এলো দুজন অতিথি। প্রথমে আসে নীলকণ্ঠ হালদার, তার পর মুহূর্তে আসে শশধর চক্রবর্তী। বিভূতিভূষণ একজন তান্ত্রিক, ওর কাছে রয়েছে একটা স্পিরিট বোর্ড। বিভূতিভূষণ বলল, দীর্ঘকাল ধরে আড্ডার অভ্যেস, কিন্তু সময় তো বদলেছে, প্রাণের বন্ধুরা আর কাছে নেই, তাই নতুন বন্ধু খুঁজে নিতে হয়। নীলকণ্ঠবাবু, তাহলে আপনি আপনার গল্প দিয়ে শুরু করুন। তাছাড়া আজকের এই আড্ডার পিছনে তো একটা বিশেষ উদ্দেশ্যও আছে। নীলকণ্ঠ বলতে শুরু করলো। ও বলল, 10 বছর আগে কলকাতার কাছে ফুলেশ্বর নামে একটি গ্রামে চাকরি সূত্রে আমার পোস্টিং হয়েছিল। ওখানকার পোস্টমাস্টারের কাছ থেকে আমি এই গল্পটা শুনেছিলাম। নিঃসন্তান লোহা ব্যবসায়ী দুর্গাচরণ সাহার একমাত্র ভাইপো ফণীভূষণ সাহা। ফণীভূষণ বিলেত ফেরত। বিলেত থেকে ফিরেই ফণীভূষণ সমাজের এক আধুনিকা এবং সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল। ফণীভূষণ তার স্ত্রীর সৌন্দর্যে পাগল। স্ত্রীকে খুশি করার জন্য ও সব করতে পারে। ছোটবেলা থেকেই ফণীভূষণকে ওর কাকা আর কাকিমাই মানুষ করে এসেছেন, ওর বাবা মা মারা যাবার পর থেকেই। কিন্তু ফণীভূষণ আজ তার স্ত্রীর কথায় নিজের পিতৃপুরুষের এই বসত বাড়ি, সাত পুরুষের ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা নিয়ে এই কলকাতার বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রীকে নিয়ে উঠলো ফুলেশ্বরের বাড়িতে। এটাও ওদেরই বাড়ি। মাঝের মধ্যে ফণীভূষণের বাবা মা ওখানে গিয়ে থাকতেন, কিন্তু এই বাড়ি ছেড়ে যাওয়ায় ফণীভূষণের বিধবা কাকিমার ভীষণ মন খারাপ। ফুলেশ্বরের এই বাড়িটা নায়েব মশাই ঘুরে ফিরে দেখাচ্ছিলেন ফণীভূষণকে। তখনই মণি মানে ফণীভূষণের স্ত্রী মণিমালিনী একটা ঘরে ঢুকে গেল। নায়েব মশাইয়ের কাছে ওর শ্বশুর শাশুড়ির গল্প শোনার কোনো ইচ্ছেই ওর নেই। ঘরটা বেশ সুন্দর, একেবারে নদীর দিকে, খোলা জানালা। ঘরটাতে ফণীভূষণের মায়ের একটা বিশাল পোর্ট্রেট রয়েছে। কি দুর্দান্ত সুন্দরী ছিলেন মহিলা। গলায় রয়েছে হিরে জড়িত একটা চওড়া হার। ফণীভূষণের বাবা বিয়ের যৌতুক হিসেবে ওর মাকে এই বাড়িটা দিয়েছিলেন। ফণীভূষণ বলল, তোমার ভালো লাগছে তো মণি? মণি বলল, কি শান্তি এখানে, কি সুন্দর, আমি এই ঘরটাতেই থাকবো। ফণীভূষণ বলল, তুমি হলে এই বাড়ির মহারানী, সবাই তোমার হুকুম তামিল করবে। মণি বলল, তাহলে নায়েব মশাইকে বলে তোমার মায়ের এই ছবিটা এই ঘর থেকে সরিয়ে দাও। ফণীভূষণ চাই ওর স্ত্রী ওকে ভালোবাসুক, ওর অফিস থেকে ফেরার অপেক্ষা করুক, ওকে যত্ন করুক, ওর সাথে দুটো গল্প করুক, কিন্তু এসবের কিছুই মণি করে না। ফণীভূষণের প্রতি ওর একটুও ভালোবাসা নেই। ও শুধু ভালোবাসে গয়না, হিরে, মণি, মাণিক্য, প্রতিদিন নতুন নতুন উপহার, এছাড়া আরো কিছুই জানে না। ফণীভূষণ হলো স্ত্রৈণ, ওর স্ত্রীর উপর কিছু বলার সাহস নেই। অফিসে ফণীভূষণ খড়বেড়িয়ার দুটো গুদামের দায়িত্ব দিল মধুসূদনকে। এই মধুসূদন হলো মণিমালিনীর গ্রামের ছেলে। অভয় মজুমদারের কাছ থেকে ফণী এই গুদাম দুটো কিনেছে, কিন্তু এই মধুসূদন লোকটি খুব একটা
সুবিধের নয় তা দেখেই বোঝা যাচ্ছে। সেই মুহূর্তে সেখানে এলো ফণিভূষণের ম্যানেজার। সে এসে দেখলো খড়বেড়িয়ার হুকুমনামাতে ফণিভূষণ সই সাবুত করছে। ম্যানেজার বলল, ওটাতে সই করে আর কোনো লাভ নেই। আরেকটা উপদ্রব এসে হাজির হয়েছে। দুটো গুদামের মধ্যে একটির আরেকজন শরিক এসে হাজির হয়েছে। সেই শরিক এখন ক্ষতিপূরণ চেয়ে আইনি চিঠি পাঠিয়েছে। ফণিভূষণ বলল, এসব আইনি ঝামেলায় আমাকে আর জড়াবেন না, এই মধুসূদন সবটা দেখে নেবে। কিন্তু ম্যানেজার বাবু এই মধুসূদনকে মোটেই বিশ্বাস করতে পারেন না। উনি লোক বেশ ভালোই চিনতে পারেন। তখনই সেখানে একটা পার্সেল এলো। সেটা দেখেই ফণিভূষণ হড়বড়িয়ে অফিস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ম্যানেজার কিছু কাগজপত্র ফণির হাতে দিয়ে বললেন, এগুলো দেখে রাখবে। ভালো মতো দেখে শুনে সিদ্ধান্ত না নিলে বড়সড় ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু ফণির ওসব দিকে ভাবার সময় নেই। ওর মন পড়ে আছে মনির কাছে। ফণিভূষণ অসময়ে বাড়ি ফিরে দেখলো মণিমালিনী গান গাইছে। মণি ফণিভূষণের হাতে পার্সেল দেখে গান ছেড়ে দিয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি এনেছো আমার জন্য? পার্সেলটা প্রায় ছিনিয়ে নিয়ে সেটা খুলে দেখে একজোড়া নূপুর আর একটা বেনারসি। ফণি বলল, আমার একটা অনুরোধ আছে। এই শাড়ি আর গয়না পরে তুমি আমার নতুন কারখানার উদ্বোধনে যাবে। সে কোথায় মনির কোনো খেয়ালই নেই। ও শুধু পাগলের মতো গয়না আর শাড়ি দেখতে দেখতে সেখান থেকে চলে গেল। ফণি ভেবেছিল ওরা একটু গল্প করবে, তাই তো ও এত তাড়াতাড়ি অফিস ছেড়ে এসেছে। কিন্তু সব চিন্তায় জল ঢেলে দিল মণিমালিনী। রাত্রে সেই শাড়ি আর গয়না পরে মণি ফণিভূষণকে ডেকে নিয়ে গেল ওর মার সেই পোর্ট্রেটের কাছে। ও ওর মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে বলল, আমার মা ছিল এই বাড়ির মহারানী। যেমন তার রূপ তেমনি তার ব্যক্তিত্ব। হঠাৎ মণি বলে উঠল, তোমার মার মতো আমার তো ওরকম গয়না নেই, যা ছিল তাই পরেছি। অমন গয়না পরলে আমাকেও ওর থেকে বেশি সুন্দর লাগবে। কি সুন্দর ওই নেকলেসটা! ওরকম যদি একটা হার আমার থাকতো। ফণিভূষণ বলল, আমি এনে দেবো তোমায়। একবার এই ব্যবসাটা একটু জমে যাক, আমি তোমায় সোনায় মুড়ে দেব। আমরা সবাই তোমায় খুব ভালোবাসি মণি। আমি, ছোট মা, পিসিমা সবাই চান তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মণি বলল, সুস্থ হয়ে ওঠো মানে? আমি কি অসুস্থ? কি হয়েছে আমার? আমি তো আর ও বাড়িতে ফেরত যাব না। ওরা কেউ আমাকে পছন্দ করে না। আমার এত গয়না দেখে ওদের হিংসা হয়। আমার সন্তান হয়নি বলে ওরা আমায় কথা শোনায়। ফণিভূষণ বলল, কোথাও যেতে হবে না তোমাকে। তুমি এই বাড়িতে মহারানীর মতো থাকবে। এদিকে নীলকণ্ঠ বিভূতিভূষণকে বলল, স্ত্রীর আলিঙ্গনে একজন পুরুষ মানুষের শরীরের মধ্যে দিয়ে যে জীবনী শক্তি প্রবাহিত হয়, সেই সব রকম সৌভাগ্য থেকে বঞ্চিত ছিল এই হতভাগ্য ফণিভূষণ। ভালোবাসা মরীচিকা নয়, কিন্তু মরীচিকাকে ভালোবাসা ভেবে যারা তার মোহে পড়ে যায়, তাদের যা ভবিতব্য হয় তা ফণিভূষণকে না দেখলে বোঝা যেত না। এরপর একদিন শনি দেবতা আশ্রয় নিল ফণিভূষণের ভাগ্যে। ফণিভূষণ অভয় মজুমদারের কাছ থেকে যে দুটো গুদাম কিনেছিল, তার একজন শরিক তাতে কেস করে দিয়েছে। এখন অভয় মজুমদার চায় কেস কোর্টে উঠুক। এই শরিকের সাথে যোগসাযোগ করেই অভয় মজুমদার এটা করছে। ক্ষতিপূরণ হিসাবে ওরা অনেক টাকার দাবি করেছে। ফণিভূষণ বলল, এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? বম্বে থেকে অর্ডার্ড মালগুলো আমি রাখবো কোথায়? আমি বরং একবার কলকাতা গিয়ে ছোট মার সাথে কথা বলে দেখি, যদি কোনো ব্যবস্থা করা যায়। বাড়ি এসে ফণিভূষণ মণিকে বলল, আমাকে একবার কলকাতা যেতে হবে। নতুন ব্যবসায় আমার অনেকটা টাকা ধার হয়ে গেছে। লাখ দুয়েক টাকার প্রয়োজন। তুমি দেবে মণি? মণি বলল, আমি কোথায় টাকা পাবো? ফণিভূষণ আমতা আমতা করে বলল, না, তোমার গয়নার অর্ধেকও যদি তুমি আমাকে ধার হিসেবে দাও। মণি পাগলের মতো করছিল। বলল, আমি গয়না দিতে পারবো না। ও নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে গয়না আগলে বসে রইল। বাইরে থেকে ফণিভূষণ হাজার ডেকেও দরজা আর খোলাতে পারল না। শেষমেশ ফণিভূষণ কলকাতায় চলে গেল। ফণিভূষণ কলকাতা যেতেই মণি নায়েবমশাইকে দিয়ে মধুসূদনকে ডেকে পাঠালো। বলল, আমাকে আজই আমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে এসো, নইলে ও আমার সব গয়না নিয়ে নেবে। গয়নার কথা শুনেই মধুসূদনের চোখ চিকচিক করে উঠল। ও বলল, ঠিক আছে, আজ রাতে নদীতে নৌকো নিয়ে রেডি থাকবো, তুমি চলে এসো। মণি খুবই বুদ্ধিমতী মহিলা। ও গয়নাগুলো বাক্সই না নিয়ে সব পরে নিল। দিয়ে রাতের অন্ধকারে সারা শরীরে চাদর মুড়ি দিয়ে নদীর ধারে এসে দাঁড়ালো। মধুসূদন বলল, তোমার গয়না? চাদর খুলে মণি একবার সব গয়নাগুলো দেখালো মধুসূদনকে। কে জানে, মধুসূদন হয়তো মণির থেকেও চালাক। ও যে কি ফোন দিয়ে এঁটেছে ওই জানে। মণি নৌকোয় চড়ে বসলো। পরদিন টাকার জোগাড় করে ফণিভূষণ বাড়ি ফিরে দেখলো মণি নেই। সমস্ত গয়নার বাক্সগুলো ফাঁকা। ও একটা চিঠি লিখে গেছে। সেদিনের পর থেকে শোকে দুঃখে ফণিভূষণ
ফণিভূষণ নেশাগ্রস্ত হয়ে পড়ল। ফণিভূষণ হরিপদকে মনির বাপের বাড়ি ধনেখালি খোঁজ নিতে পাঠিয়েছিল। হরিপদ এসে খবর দিল যে মনি সেখানে যায়নি, আর ওখানে মধুসূদন বলে ওরা কাউকে চেনে না। নায়েব মশাই বলল স্থলপথে জলপথে পুলিশ তার সন্ধান চালাচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে আবার একটা পার্সেল এলো। ফণিভূষণ মনির জন্য ওর মায়ের মতো নেকলেসটা অর্ডার দিয়েছিল, সেটা এসে গেছে। এরপর থেকেই ফণিভূষণ প্রায়ই পায়ে নুপুর আর সেই বেনারসি পরা, এক হাত ঘোমটায় মুখ ঢাকা মনিকে স্বপ্নে দেখতে পাচ্ছিল। ও দেখলো ওর মায়ের ছবি অদ্ভুতভাবে মনির ছবিতে পরিণত হয়েছে, এবং সেখান থেকে একটা হাত বেরিয়ে এসে কিছু চাইছে। ভয়ে ঘুমটা ভেঙে গেল ফণিভূষণের। পরদিন রাতে আকাশে মেঘ দেখা দিয়েছে, সমানে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। ফণি বিছানায় ওই নেকলেসটা নিয়েই ঘুমিয়েছিল। হঠাৎ পোষা তোতাটা ডেকে উঠল, মনি মনি। সেই ডাকে ঘুম ভেঙে গেল ফণিভূষণের। ও বাইরে বেরিয়ে দেখলো মণিমালিনী মাথায় ঘোমটা দিয়ে বারান্দায় হেঁটে যাচ্ছে। ফণিভূষণকে দেখে হাতের ইশারায় ডাকলো মনি। ফণিভূষণের হাতে তখনও সেই নেকলেসটা ধরা ছিল। মনির পিছু পিছু ফণিভূষণ গিয়ে পৌঁছালো নদীর ধারে। ও দেখলো যে মনি নদীতে নেমে যাচ্ছে। একদম মাঝ নদীতে নেমে মনি আবার তাকে ডাকলো। ফণিভূষণের তখন আর কোনো হুঁশ নেই। ও জলে নেমে মাঝ নদীতে গিয়ে দাঁড়ালো। তখনই মনি তার ঘোমটাটা খুলল। ফণিভূষণ দেখলো একটা কঙ্কাল মনির সমস্ত গয়না পরে দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে সেই নদীতেই সলিল সমাধি হলো ফণিভূষণের। এদিকে নীলকণ্ঠ বিভূতিভূষণকে বলল, আত্মারা যদি নির্লোভ হয় তাহলে মনি ফিরে এসেছিল কেন? বিভূতিভূষণ বলল, ওর আত্মা মুক্ত হয়নি। ফণিভূষণের মনির প্রতি ঠিক যেরূপ দৃষ্টিভঙ্গি ছিল, মনির আত্মা সেই রূপেই ফিরে এসেছিল। শশধর বলল, যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি, এবার তাহলে তার গল্প শোনা যাক। বিভূতিভূষণ বলল, নিজেকে নিয়ে বলার মতো বিশেষ কিছুই আমার নেই, তবে একজনের গল্প আমি বলতে পারি, যার সাথে আমার জীবনের অনেক মিল। একদম ছোটবেলা থেকে তন্ত্র সাধনার প্রতি আমার বিশেষ মোহ ছিল। আমার জন্ম মুহূর্তে নাকি উল্কাপাত ঘটেছিল। সেদিনই হয়তো আমার নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছিল। হুগলির সান্যাল পরিবারে আমার ঠাকুরদার বিশেষ যাতায়াত ছিল। সেই সূত্রে একবার আমি সেখানে ছিলাম। পরদিন স্থানীয় দোকানে এক ভদ্রলোকের সাথে দেখা হলো আমার, তারানাথই আমাকে সেই গল্পটা বলেছিল। ও বলেছিল যে একদিন রাত্রে অদ্ভুত এক স্বপ্ন দেখেছিল তারানাথ, মহাশ্মশানের, যেখানে মরা দাউ দাউ করে জ্বলছে। তারই মধ্যে একটা মরা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে। তারানাথের মনে একটা জেদ ছিল, সে তন্ত্রসিদ্ধ সন্ন্যাসী হবেই, কিন্তু গুরু কোথায় পাবে? তাই স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী ও নিয়তির উদ্দেশ্যে যেদিকে চোখ যায় সেদিকেই বেরিয়ে পড়েছিল। প্রায় এক সপ্তাহ হাঁটার পর সে এসে পৌঁছেছিল বীরভূমের একটি গ্রামে। খবর পেল যে অজয় নদীর ধারে শ্মশানে এক পাগলি এসে হাজির হয়েছে। কেউ কেউ বলল ও পাগলি তান্ত্রিক, ও মরা খায়, ওর বয়স 500-ও বেশি। কেউ বলল ও ডাকিনী। তারানাথ সোজা যায় শ্মশানে, দেখলো পাগলি মাটিতে শুয়ে রয়েছে। তারানাথ মা বলে ডাকতে পাগলি উঠে বসলো। তারানাথ বলল, আমাকে তোমার শিষ্য করে নাও না মা। এক সাধু আমায় বলেছে আমার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, আমি সাধনা করতে চাই, তুমি যা বলবে আমি তাই করব। এত কিছু বলার পরেও পাগলি উঠে ওকে লাঠি মেরে তাড়ালো। সেই রাত্রে তারানাথ আবার গেল শ্মশানে, দেখলো একটা গাছতলায় কতগুলো মশাল জ্বলছে। পাগলি বলল, তুই আবার এসেছিস এখানে? তারানাথ ওর পায়ে ধরে দীক্ষা দেবার অনুরোধ করলে এবার এক লাথি মেরে তাড়ালো সেই পাগলি। তারানাথ ঠিক করলো যে কাল সকালে তারাপীঠের উদ্দেশ্যে ও যাত্রা করবে। কিন্তু তারপর যা হলো, ও দেখলো প্রায় বিদ্যুতের গতিতে সেই পাগলি তার কাছে এসে বলল, রাগ করেছিস? লাঠি কি খুব জোরে লেগেছিল? কাল আসিস। ঘুম ভেঙে তারানাথ দেখলো যে সেই পাগলি ওকে স্বপ্নে দেখা দিয়েছিল। তার পরদিন সকালে ও আবার সেই শ্মশানে গাছতলায় গেল। তখন আবার পাগলি রেগে বলল, তুই আবার এসেছিস, আজ তুই শেষ। তারানাথ বলল, তুমি তো স্বপ্নে দেখা দিয়ে আসতে বললে আমায়। তারানাথকে বসতে বলে সেই পাগলি ওকে সন্দেশ মিষ্টি বলে কতগুলো ছাই খেতে দিল। এবার তারানাথ রেগে মেগে সেখান থেকে উঠে চলে গেল। সেদিন রাত্রে তারানাথ আবার সেই পাগলির স্বপ্ন দেখলো। তাই ও আবার শ্মশানে যায়, দেখলো একটা মরা পুড়ছে, আর পাগলি গাছতলায় বসে শুদ্ধ সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করে চলেছে। সেই আপনজনদের কান্না দেখে পাগলি উদ্দাম হাসতে হাসতে বলল, তোর উদ্দেশ্য সাধন করতে গেলে আমাকে মেরে ফেল, আমার এই শরীর সাধনার জন্য নিখুঁত। তারানাথ বলল, এসব কি বলছো মা তুমি? তখন পাগলি বলল, তাহলে আমাকে ভোগ কর, ভোগ না করলে ত্যাগের সাধনা পূর্ণ হবে না। বলতে বলতে পাগলির শরীর এক দেবী মূর্তিতে পরিণত হলো। ভয় পেয়ে তারানাথ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে পাগলি বলল, দুদিন পর আমাবস্যা, সেদিন আসিস কিন্তু। পরদিন সকালে আবার পাগলির কাছে গেল তারানাথ। পাগলি বলল, তোকে দিয়ে তন্ত্র সাধনা হবে না, ওতে সাহস দরকার। তারানাথ বলল, আমি সব পারবো, শুধু তুমি বলে দাও কি করতে হবে।
পাগলি বলল, নদীর দক্ষিণ দিকে একটা মড়া এসে আটকেছে, তাকে তুলে নিয়ে আয়। 2 পয়সার চাল ভাজা, 2 পয়সার মদ আর বাজার থেকে সাদা থান কিনে আনবি। কথা মতো রাত্রেবেলা তারানাথ সেই মড়াকে তুলে আনলো। পাগলি ওকে নদীতে ডুব দিয়ে শুদ্ধ হয়ে আসতে বলল সব সাধনা ছাড়া তোর কোনো গতি নেই। স্নান সেরে এলে পাগলি বলল, এবার তোকে ওই মড়ার উপর উঠে বসে জপ করতে হবে ভোর রাত পর্যন্ত। তুই হয়তো অনেক ভয় পাবি। যারা আসবে তোর সাধনা ভঙ্গ করতে, ইহজগতে তাদের কোনো অস্তিত্ব নেই। তারা সকলে প্রেত লোকের প্রাণী। একটু অসাবধান হলেই ওরা তোকে মেরে ফেলবে। এদের মধ্যে সব থেকে শক্তিশালী হলো হাকিনি। এদের বশ করতে পারলে তবেই তুই সফল হবি। তারানাথ সেই শবের উপর উঠে বসলো। তারানাথ বলল, মা, তুমি হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? এবার পাগলি তারানাথের গলায় একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে ওর কানে একটা মন্ত্র দিল। তারানাথ ধ্যানে বসলে কিছুক্ষণের মধ্যেই সেখানে এলেন দেবী ষোড়শী। তিনি তারানাথকে বললেন, আমি মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমাকে তোমার পছন্দ হয় না? তুমি মহাডামরির সাধনা করছো কেন? তারানাথ বলল, কোন সাধনা কি রকম তা তো আমি জানি না মা। দেবী বললেন, তাহলে তুমি মহাডামরির সাধনা ছেড়ে দাও। ও মন্ত্র তোমাকে আর জপ করার দরকার নেই। আমি যখন তোমায় দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতেই দরকার নেই। তুমি মহাডামরির ভৈরবী মূর্তি দেখোনি? ও মূর্তি দেখলে ভয় পাবে তুমি। তারানাথ বলল, আমি শুনেছি যে অনেক কঠোর সাধনার পরই আপনার দর্শন পাওয়া যায়। আপনি এত সহজে আমায় দেখা দিলেন কেন? দেবী বললেন, তন্ত্রের দিব্য পথের নাম শুনেছ? পাষণ্ড দলনের জন্য আমরা ওই পথেই পৃথিবীতে উঠে আসি। তোমার মন্ত্রে সেই পথে সাড়া জেগেছে, তাই তো আমি ছুটে এলাম। আমি কি তোকে লাথি মেরেছি? ওরা কাঠ ছুঁড়ে মেরেছি? নাকি তোকে স্বপ্নে ডেকেছি? নাকি তন্ত্রের নিয়ম না বলে তোকে তন্ত্র সাধনা করতে বলেছি? তারানাথ দেখলো যে মরার উপর ও বসে আছে। ও অদ্ভুত ভাবে হাসছে। তারানাথ বলল, তুমি এসব কথা জানলে কি করে মা? তখন সেই দেবী হাসতে হাসতে মহাডামরির সেই বিভৎস রূপ ধারণ করেন, যার সামনে কোনো মানুষই টিকতে পারে না। তারানাথও টিকতে পারল না। ও সব আসন ছেড়ে দৌড়ে পালিয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে সেই পাগলি এসে বলল, কি রে, শখ মিটলো? তারানাথ বলল, আমি দেবী ষোড়শীর দেখা পেয়েছি মা। পাগলি বলল, আর তা দেখে তুই মন্ত্র পড়া ছেড়ে দিলি? হাকিনীদের মায়া বুঝতে পারলি না? দেবী ষোড়শীকে দেখতে পাওয়াটা কি অতই সহজ? তারানাথ বলল, তাও তো আমি মহাডামরির দেখা পেয়েছি মা, আমি ওতেই শান্ত। পাগলি বলল, ওরে, তোকে ভেলকি দেখাচ্ছিলাম, বুঝতে পারলি না তুই? তখন থেকে তুই তো আমার সাথে এই গাছতলাতেই বসে আছিস, এই দেখ। তারানাথ বলল, তুমি আমাকে ভয় দেখালে মা? পাগলি বলল, তন্ত্র সাধনা তোর কম্য নয়, তুই আর এখানে আসিস না, আর এলেও আমার দেখা পাবি না। দশ মহাবিদ্যার সাধনা এক জন্মে সম্ভব নয়। আমার পূর্বজন্ম সাধনাই কেটেছে। তবুও আমি তোকে কিছু শক্তি দিচ্ছি, তার সৎ ব্যবহার তুই এই জন্মে করতে পারবি না। এই বলে পাগলি ধ্যানমগ্ন হয়ে তারানাথকে কিছু শক্তি দিল। তারপর তারানাথ আর সেই পাগলির সত্যিই দেখা পায়নি। এবার বিভূতিভূষণ শশীধরকে ওর গল্প বলতে বলল। শশীধর শুরু করলো তার গল্প। ও বলল, ইন্দোচীনা যুদ্ধের পর কলকাতাতে একদল চোরা পাচারকারীর বেশ রমরমা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিল নটবর দত্ত। সে থাকতো চিতপুরে। লোকে তাকে বড়বাবু বলে ডাকতো। বড়বাবুর দুটো খাস লোক ছিল, একজন হলো রঘুবীর এবং আরেকজন পূর্ণেন্দু। রঘুবীর ছিল নিঃসন্তান বড়বাবুর বাহুবলী, আর পূর্ণেন্দু ছিল বড়বাবুর তুরুপের তাস। পূর্ণেন্দু কোনো একটা কাজে শহরের বাইরে ছিল। তখনই তার কাছে জরুরি তলব আসে বড়বাবুর। পূর্ণেন্দু এসে দেখলো রঘুবীরের বড় অদ্ভুত ভাবে মৃত্যু হয়েছে। ওর কোমর, ঘাড় সব ভেঙে গেছে। বড়বাবু বলল, ভবানীপুরের রামমোহন সিংহ রায়ের বাড়িটার উপর অনেকদিন ধরেই আমার নজর পড়েছিল। রঘুবীরকে পাঠিয়েছিলাম সেখানে। বাড়িটা পুরনো দোতলা জমিদার বাড়ি। রঘুবীর তো 25 তলা অবধি মাকড়সার মতো উঠে যেত। সেই রঘুবীরকেই তার পরের দিন ভোরবেলা পাওয়া গেল বাড়িটা থেকে প্রায় 200 মিটার দূরে একটা ঘন ঝোপের মধ্যে। রঘুবীরের অসমাপ্ত কাজ তোকে করতে হবে। ও বাড়িতে আছে এক তরুণী সুন্দরী বিধবা, তিলোত্তমা। ওর একটা মেয়ে ছিল, মারা গেছে। তার 2 বছর পর ওর বরও মারা যায়। এখন ওর বয়স হবে 28 বছর। তিলোত্তমা কিন্তু খুবই ধর্মপরায়ণা। ওকে তোকে চপাতে হবে। সুন্দরী পটাতে তো তোর থেকে এক্সপার্ট আর কেউ নেই। ওই জমিদার বাড়িতে আছে একটা নাট মন্দির, সেখানে আছে একটা কৃষ্ণ মূর্তি, কিন্তু সেটা নকল। আসল মূর্তিটা আছে তিলোত্তমার শোবার ঘরের দেরাজে। ওর মধ্যে একটা পদ্মরাগ মণি আছে, যেটা আনতে আমি রঘুবীরকে পাঠিয়েছিলাম। ওই মন্দিরে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আরতি হয়। শুধুমাত্র
সেদিনই বাইরের লোককে সেখানে ঢুকতে দেওয়া হয়। মন্দিরে একটা নায়েব গোছের লোক আছে, তারাশঙ্কর উপাধ্যায়, ওর থেকে সাবধানে থাকিস। লোকটা ভীষণ ধুরন্ধর। পূর্ণেন্দু একটা হতদরিদ্র ভিখারির ভেক ধরে সেই নাট মন্দিরে গেল। পরপর কদিন সেখানেই বসে রইল। শেষমেশ পুরোহিত মশাই এসে জিজ্ঞেস করলেন, কে তুমি? পূর্ণেন্দু বলল, আমি একটু শান্তি পেতে এখানে এসেছি। এরপর ওকে নায়েব মশাই ডেকে পাঠায়। সেও সেই একই প্রশ্ন করে, আর পূর্ণেন্দু সেই একই উত্তর দেয়। কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যাবার ভান করে পূর্ণেন্দু। তাই বাড়ির চাকর বাকররা ওকে কিছু খেতে দেয়। খাওয়া হয়ে গেলে পূর্ণেন্দু বলল, একটা কথা বলার ছিল, যদি অভয় দেন। আপনাদের পুরোহিতের মন্ত্রোচ্চারণে অনেক ভুল আছে। চলে যাচ্ছিল তখনই নায়েব মশাই বলল, তুমি যেমন মন্দিরে আসছিলে তেমনই আসবে, আমি তোমার খাবার ব্যবস্থা করব। পরপর কদিন এভাবে যাবার পর একদিন তিলোত্তমা ওকে ডেকে পাঠালো। তিলোত্তমা বলল, তুমি নাকি পুরোহিত মশাইয়ের সংস্কৃতে ভুল ধরেছ। কতদূর পড়াশোনা করেছো তুমি? আর তুমি যদি শিক্ষিত হও তাহলে তোমার এই অবস্থা কেন? পূর্ণেন্দু বলল, আমি MA পাশ করেছিলাম ইকোনমিক্সে সংস্কৃততে। পূর্ণেন্দু বলল, জন্ম থেকেই এই অদৃষ্টের শিকার আমি। মাতাল বাপ মারা যাবার পর বাড়িওয়ালা যখন আমাকে আর আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, তখন আমার বয়স 18 আর বোনের বয়স 12। পেটের দায়ে কি না করিনি, চুরি, ভিক্ষা, বাসন মাজা, তাও কাউকে বাঁচাতে পারিনি। দৈবচক্রে এক মহান সৎ ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, যার সুযোগে উত্তরপাড়ার একটি কারখানায় চাকরি পাই। কাজের জায়গায় রাজনীতির শিকার হয় আমি। কিছু স্বার্থপর মানুষের জন্য বিনা দোষে আমার জেল হয়। এই কদিন আগে আমি জেল থেকে বেরিয়েছি। তারপর এখান সেখান ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। আসলে পূর্ণেন্দু নটবর দত্তের সাথে আগেই এই প্ল্যানগুলো করে নিয়েছিল যে এই কথাগুলো ও বলবে। আর তারপর যদি ওরা খোঁজ খবর নেয় তাহলে এদিকে নটবর দত্ত সেই কারখানায় আর জেলে তার লোক লাগিয়ে সেই ব্যবস্থা করে রেখে দেবে। এবার সেই পূর্ণেন্দুকে একটা থাকার ঘর দেওয়া হলো। ও প্রতিদিনের মন্দিরের কাজ করত, গাছে জল দেওয়া, নতুন গাছ লাগানো, এসব করত। বদলে দুটি খেত, কারণ ও কারো কাছে করুণা চায় না। এটা ওর একটা প্ল্যান, ঘরের ভিতরে ঢোকার। প্রতিদিন ও তিলোত্তমাকে গীতা, বেদ, উপনিষদ সংস্কৃতে পাঠ করে শোনাতো, আর তিলোত্তমা মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শুনতো। এভাবে ও তিলোত্তমাকে নিজের দিকে আকৃষ্ট করছিল, কিন্তু ওর দায়রা তখনও নিচের তলা পর্যন্তই ছিল। দোতলায় ওঠার সুযোগ ও এখনো পায়নি। তাই একদিন ও তিলোত্তমাকে বলল, ফাঁকা সময়টা আমার কাটছে না, যদি কিছু বইয়ের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ম্যানেজার বলল, তা সম্ভব নয়, কারণ এই বাড়ির লাইব্রেরি দোতলায়, ওখানে কাউকে যেতে দেওয়া হয় না। কিন্তু তিলোত্তমা ততদিনে পূর্ণেন্দুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তারপর ও আবার ব্রাহ্মণ সন্তান, তাই তিলোত্তমা বলল, কিন্তু বই তো আনিয়ে দেওয়াও যেতে পারে। এভাবে কিছুদিন ওরা মেলামেশা, কথাবার্তা বলতে বলতে অনেকটাই কাছাকাছি চলে আসে। কিন্তু ম্যানেজারের মোটেই ভালো লাগছিল না এই বিষয়টা। একদিন শেষমেশ তিলোত্তমা পূর্ণেন্দুকে দোতলায় তার লাইব্রেরিতে ডেকেই পাঠায়। এটাই তো চাইছিল পূর্ণেন্দু। ও দোতলার ঝুল বারান্দা দিয়ে হেঁটে যাবার সময় দেখলো দেওয়ালে একটা বাচ্চা ছেলের হাতের ছাপ রয়েছে। এখানে একটু খটকা লাগলো ওর, কারণ এই বাড়িতে তো কোনো বাচ্চা নেই। এরপর লাইব্রেরিতে এ কথা সে কথার পর পূর্ণেন্দু ইচ্ছা করেই তিলোত্তমাকে নিজের স্পর্শ দিল, যাতে তিলোত্তমার সারা শরীরে শিহরণ খেলে যায়। কত ছোটবেলায় ও বিধবা হয়েছে। যাই হোক, সেদিন এটুকুর পরই পূর্ণেন্দু নিচে চলে গিয়েছিল। এর কদিন পর নায়েব মশাই তিলোত্তমাকে বলল, কাল একবার বর্ধমান যেতে হবে, কোর্টের সমন এসেছে। তিলোত্তমা বলল, ওই ছোট জমিটার জন্য আর কত দৌড়াদৌড়ি করবেন কাকাবাবু, এবার যা হোক একটা ব্যবস্থা করেই আসুন। ম্যানেজার বলল, কিন্তু তার জন্য আমাকে একটা রাত ওখানে থাকতে হবে। তিলোত্তমা বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে ঠিক থাকবো। ম্যানেজার বাবু পূর্ণেন্দুকেও এই বিষয়টা জানিয়ে গেল। পূর্ণেন্দুর তো সাপে বর হলো। একটা সুযোগ তো ও খুঁজছিলই। সেদিন সন্ধ্যার একটু পরই পূর্ণেন্দু নিজে তৈরি হলো। পায়ে হাঁটুর উপর চাকু লুকিয়ে বাঁধলো ধুতির তলায়, পকেটে একটা রশি নিল। তারপর বই পড়ার অছিলায় গিয়ে হাজির হলো সেই লাইব্রেরিতে। কিছুক্ষণ পর সেখানে এলো তিলোত্তমা। দুজনের মধ্যে প্রেম অভিসার হয়। ওরা ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। পূর্ণেন্দু তিলোত্তমাকে কোলে তুলে নিয়ে তিলোত্তমার শোবার ঘরে নিয়ে যায়। এই ঘরেই তো আছে সেই আসল কৃষ্ণ মূর্তি। পূর্ণেন্দুর প্ল্যান হলো তিলোত্তমাকে মেরে আজ রাতেই ও মূর্তি নিয়ে পালাবে। কিন্তু হঠাৎ সেখানে এলো একটি বাচ্চা মেয়ে। মেয়েটি ভারী অদ্ভুত ভাবে ওদের দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে তিলোত্তমা বলল, তুই আজ এখানে কেন এসেছিস? সেদিন তোর বাবা আমাকে মারতে গেছিল, তারপর ওই লোকটা আমায় মারতে এসেছিল, কিন্তু পূর্ণেন্দু তো ভালো লোক। আমি আবার নতুন করে সংসার পাতার কথা ভাবছি। তখন পূর্ণেন্দু সেই বাচ্চা মেয়েটির কাছে গিয়ে বলল, কে তুমি? এখানে কেন এসেছো? পিছন থেকে তিলোত্তমা বলল, ও আমার মেয়ে। পূর্ণেন্দু তখনও হেসে বলল, মানে তোমার মেয়ে তো মারা গেছে? ঠিক সেই মুহূর্তে বাচ্চা মেয়েটি পূর্ণেন্দুকে তুলে সজোর
জোরে একটা আছাড় মারলো। এবার পূর্ণেন্দু বুঝতে পারলো এ তিলোত্তমার মেয়ের আত্মা, এই তাহলে রঘুবীরকে মেরেছিল। ভয়ে পূর্ণেন্দুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। এরপর বাচ্চা মেয়েটি কাছে এসে ধুতি তুলে চাকুটা তিলোত্তমাকে দেখালো। তিলোত্তমা বলল, তুমিও আমাকে মারতে এসেছিলে। সেই বাচ্চা মেয়েটির প্রেয়ে তখন পূর্ণেন্দুর একটা পা ধরে টানতে টানতে বাইরের বারান্দায় নিয়ে যায় আর সেখান থেকে তাকে ছুড়ে দেয়। পূর্ণেন্দুর শরীর বহু দূরে একটা জায়গায় গিয়ে পড়ে আর মারা যায়। এবার শশীধর বিভূতিভূষণকে জিজ্ঞেস করলো, পূর্ণেন্দুর মতো পাপীদের কি মুক্তি সম্ভব? বিভূতিভূষণ বলল, নিজের ভুল বুঝতে পেরে নির্মল চিত্তে যদি ক্ষমা চাওয়া যায় তাহলে পরজন্মের জন্য মুক্তি সম্ভব, কিন্তু মোক্ষ লাভ নয়। সে তুমি নীলকণ্ঠই হও বা ফণিভূষণ, শশীধরই হও কিংবা পূর্ণেন্দু। নীলকণ্ঠ বলল, আপনি আমাদের পরিচয়টা শুরু থেকেই জানতেন তাই না? শশীধর বলল, তুমি ভাই ভুলে যাচ্ছ যে উনি আজকের আড্ডায় কিন্তু ফণিভূষণ আর পূর্ণেন্দুকেই ডেকেছিল। তবে আপনার একটা বিষয় আমার কাছে ঠিক পরিষ্কার নয়, আপনি কিসের অতৃপ্তি থেকে এভাবে ভুগছেন? বিভূতিভূষণ বলল, জ্ঞান তো আমি কোনো অপরাধ করিনি ঠিকই, কিন্তু সাধনার প্রতি মোহ আমি ত্যাগ করতে পারিনি। তাই আমি নিশ্চিত ছিলাম যে পরজন্ম আমার হবেই। সুবিশাল পর্বতের সামনে দাঁড়িয়ে আমরা যে কতটা তুচ্ছ সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি তবেই এই সাধনার প্রতি আমাদের ব্যাপ্তি কতটা সেটা আমাদের বোঝা সম্ভব। তবে একটা কথা আমি বুঝেছি যে সাধকদের কোনো মৃত্যু নেই। দিনের বেলা সূর্যালোকে যেরকম জীবজগতে প্রাণের সঞ্চার হয়, প্রেত লোকের শক্তি হলো চাঁদের আলো। এখনো পূর্ণ চন্দ্রালোকে আমি মাঝে মধ্যেই ভৈরবীদের দর্শন পাই। কথা শেষ হতেই ওরা তিনজন হাওয়ায় মিলিয়ে গেল। ভূতপূর্ব সিনেমাটি কোনো সহজ সমাধান দিয়ে শেষ হয় না, বরং এখানে দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয় একটি প্রশ্ন, যে আমাদের চারপাশের জগৎ কি আসলেই বাস্তব, নাকি আমরা স্মৃতির একটি প্রতিচ্ছবি মাত্র, যেখানে চরিত্ররা নিজেরাই বুঝতে পারছে না যে তারা জীবিত না মৃত। তিনটে চরিত্রই অতীতে যা যা করেছে বা করতে পারেনি সেই বিষাদটুকুই তাকে চিরকাল তাড়া করে বেরিয়েছে। শেষ দৃশ্যে তার অসহায়ত্ব এটাই বোঝায় যে মানুষ তার অতীতকে মুছে ফেলতে পারে না, বরং সেই অতীতই বর্তমানকে গ্রাস করে। তো বন্ধুরা, এভাবেই সিনেমাটিকে শেষ করা হয়েছে। যদি আপনাদের ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।